5 বছরের রিটেন কোশ্চেন পড়ে ফেলুক এর হ্যাঁ, মধ্যে। আমি অবশ্য আরো বেশি বলছি, 7-8 বছর 10 বছর, দেখো 5 বছরেরই পরে কিনা ওরা দেখতেছে বলছে। বলার সময় তো খুবই সুন্দর বলে, পড়তেছি এই সেই, আপা একদম মন ভরে দেয়, কিন্তু কি করবে জানি না। আপা আমরা 10 সাড়ে 10টা পর্যন্ত ওদেরকে সময় দিব, এর বেশি 1 মিনিটও দিব না। এখানে আমরা মূল আলোচনা হচ্ছে যে যে কার্ডগুলি থাকে স্পেসিফিক ভাইবার, ওই কার্ডে জিপি আর ব্লাডের কি কি জিনিস স্ট্রাকচার্ড সিলেক্ট করা ওরাল থাকে। এক্সামিনেশন। হ্যাঁ, ওরাল। আর হচ্ছে ট্রেডিশনাল যে প্র্যাকটিক্যাল সেখানে কি থাকে, আর রিটেনের ব্যাপারটা যদি শেষে একটু সংক্ষেপে আলোকপাত করেন আপনি একটু। মেইনলি ওদেরকে, ওরা ভাইবার ব্যাপারটা বুঝতেছে না, শেষে আমরা 5 মিনিট রাখবো তোমাদের কোনো প্রশ্ন থাকলে। ওদের ম্যাডাম প্র্যাকটিক্যাল এখন কিরকম হবে সেটা তো বোঝা যাচ্ছে না, কারণ ওরা তো কোনো প্র্যাকটিক্যালই করে নাই ঠিক মতো। করে নাই, প্র্যাকটিক্যাল নিয়ে হয়তো আলোচনা যদি তাহলে এর মধ্যে না নেওয়া হয় তাইলে আমরা যেভাবে যে কোশ্চেন বেসড যে প্র্যাকটিক্যাল নিলাম গতবার, প্রসিডিওর বাদ দিয়ে হয়তো সেভাবেই হবে। আচ্ছা, প্রসিডিওরটা বাদ হয়ে যেতে পারে, নাও হতে পারে, যদি তোমাদের শেষের না, দিকে একটা দুটো যদি ক্লাস ওদেরকে ক্লাস নিতে পারি আমরা তাহলে তো পারি, প্রসিডিওর তাহলে থাকবে, কিন্তু ওদের তো ক্লাস হয় নাই, তাহলে এখন কিভাবে স্ট্যাটিক হবে প্রশ্ন সেটা হবে। সেটা হচ্ছে প্রফেসর ম্যাডামরা আলোচনা করে তারপর আমাদেরকে জানাবে তারপর। আচ্ছা, তাহলে ম্যাডাম প্রথম যে আইটেম সেটা হচ্ছে যে ডেফিনিশন, গোল, ইম্পর্টেন্স অফ ফিজিওলজি অ্যান্ড হোমিওস্টেসিস। হোমিওস্টেসিসটা সরাসরি কার্ডে লেখা আছে, আমি দেখেছি। এটা 1 নাম্বার হ্যাঁ, আইটেমে কি কি তারা না তাহলে ওদের হচ্ছে ভাইভাতে যেমন থাকে, ভাইভাতে 2টা টেবিল থাকে, টেবিল 1 এবং টেবিল 2। আমাদের যে 10টা সিস্টেম সেটা ভাগ করা থাকে 5টা 5টা করে। টেবিল 1-এ থাকবে জেনারেল ফিজিওলজি, তারপরে হচ্ছে ফিজিওলজি অফ ব্লাড, তারপর হলো কার্ডিওভাস্কুলার ফিজিওলজি, রেসপিরেটরি ফিজিওলজি, আর হচ্ছে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ফিজিওলজি। এই 5টা হলো বোর্ড 1। আর বোর্ড 2-তে হচ্ছে রেনাল ফিজিওলজি, তারপরে হলো এন্ডোক্রাইন ফিজিওলজি, ফিজিওলজি অফ রিপ্রোডাক্টিভ সিস্টেম, তারপরে হচ্ছে নিউরোফিজিওলজি অ্যান্ড টেম্পারেচার রেগুলেশন অ্যান্ড স্পেশাল সায়েন্স, সেন্স, যেটা স্পেশাল সেন্স। তাহলে এই 5টা 5টা করে ভাগ করা থাকে। আর টেবিলে হচ্ছে আমাদের যে এসওই যে কার্ড গুলো আছে সেগুলোতে 10টা কোশ্চেন থাকে। তাহলে 5টা সিস্টেম হিসেবে প্রত্যেকটা সিস্টেম থেকে 2টা করে কোশ্চেন থাকবে। এখন এটা তো লাখ কার ভাগ্যে কোন। এই যে আমাদের জেনারেল ফিজিওলজিতে হচ্ছে 5টা আইটেম, যেমন হোমিওস্টেসিস, সেল, তারপর হলো মেমব্রেন ট্রান্সপোর্ট, মেমব্রেন পোটেনশিয়াল, আর হলো মাসকুলার ফিজিওলজি। যেটা এই 5টা থেকে 2টা করে, যে কোনো 2টা থাকবে, কার ভাগ্যে কোনটা পড়বে সেটা বলা যাচ্ছে না, কারণ ওইটা সেট করা থাকে 10টা কোশ্চেন এই 5টা সিস্টেমের। তাহলে হোমিওস্টেসিস যদি থাকে তাহলে সেখান থেকে কি কোশ্চেন করা হয়, হোমিওস্টেসিস ওইখানে কার্ডে আছে, হোমিওস্টেসিস ওইভাবেও লেখা থাকে, অথবা পজিটিভ ফিডব্যাক মেকানিজম, নেগেটিভ ফিডব্যাক মেকানিজম বা কন্ট্রোল সিস্টেম, এইভাবে কোশ্চেন গুলো থাকে। তাহলে যে কোনো একটাও যদি আসে তাহলে যদি আমরা প্রথমে যদি হোমিওস্টেসিস আসে তাহলে আমরা বলি যে ডিফাইন হোমিওস্টেসিস। হোমিওস্টেসিস ডিফাইন করলে তাহলে কি, মেনটেনেন্স অফ নিয়ারলি কনস্ট্যান্ট কন্ডিশন ইন দ্য ইন্টারনাল এনভায়রনমেন্ট। তারপর জিজ্ঞেস করা হয় যে ইন্টারনাল এনভায়রনমেন্ট আমরা কাকে বলি, বা মেলিও ইন্টেরিয়র কাকে বলা হয়। তো এক্সট্রাসেলুলার ফ্লুইড কে মেলিও ইন্টেরিয়র বা ইন্টারনাল এনভায়রনমেন্ট বলা হয়। কেন বলা হয় সেটা জিজ্ঞেস করা হয়। তারপর আরেকটা এরপরে প্রসিড করে বা নেক্সট কোশ্চেনে যায়, কিন্তু এই হোমিওস্টেসিস থেকে কি কি কোশ্চেন হয় সেটা বলছি। এরপর হচ্ছে জিজ্ঞেস করা হয় অনেক সময় যে কন্ট্রোল সিস্টেমস অফ দ্য বডি কি আছে। এই জায়গাটাতে তোমরা ভুল করো, যেটা হচ্ছে কন্ট্রোল সিস্টেমস অফ দ্য বডি বললে আমাদেরকে সিস্টেমের, দেয়ার আর থাউজেন্ডস অফ কন্ট্রোল সিস্টেম ইন আওয়ার বডি, এই সিস্টেম গুলার নাম বলতে হবে। যেমন হচ্ছে রেসপিরেটরি সিস্টেম, কার্ডিওভাস্কুলার সিস্টেম, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সিস্টেম, এইসব সিস্টেম গুলার নাম বলতে হবে। তোমরা কি করো, ওই মেকানিজমে চলে যাও। সেই কোশ্চেনটা হচ্ছে যে হোয়াট আর দ্য কন্ট্রোল মেকানিজমস অফ আওয়ার বডি। যদি মেকানিজমস বলা হয় তখন আমরা পজিটিভ ফিডব্যাক মেকানিজম, নেগেটিভ ফিডব্যাক মেকানিজম বলবো। কিন্তু যদি কন্ট্রোল সিস্টেমস অফ দ্য বডি নাম জানতে চাওয়া হয় তাহলে সিস্টেম ওয়াইজ নামগুলা বলতে হবে। যেখানে হচ্ছে যে নিউট্রিশন কি কোন কোন সিস্টেম দিচ্ছে, বা এক্সট্রাসেলুলার ফ্লুইড গুলা, এক্সট্রাসেলুলার ফ্লুইডের সার্কুলেটরি সিস্টেম কি, ওইভাবে অ্যান্সার করতে হবে। আরেকটা কোশ্চেন জিজ্ঞেস করা হয় যে রেগুলেটরি সিস্টেমস অফ দ্য বডি কি কি আছে। আমাদের থাউজেন্ডস অফ কন্ট্রোল সিস্টেম আছে, কিন্তু রেগুলেটরি সিস্টেম হচ্ছে 2টা, একটা হচ্ছে নার্ভাস সিস্টেম আর একটা এন্ডোক্রাইন সিস্টেম। এই 2টার ডিফারেন্স অনেক সময় জিজ্ঞেস করা হয়। এরপরে
মেকানিজমে যখন আমরা কন্ট্রোল বডির কন্ট্রোল মেকানিজম কি কি আছে জিজ্ঞেস করি, তখন পজিটিভ ফিডব্যাক মেকানিজম এবং নেগেটিভ ফিডব্যাক মেকানিজম, এর মধ্যে কোনটা কমন অনেক সময় জিজ্ঞেস করা হয়, তাহলে নেগেটিভ ফিডব্যাক মেকানিজম হচ্ছে কমন। আর নেগেটিভ ফিডব্যাক মেকানিজমটা হচ্ছে অলওয়েজ বেনিফিশিয়াল ফর আওয়ার বডি। আর পজিটিভ ফিডব্যাক মেকানিজমের কি হার্মফুল ইফেক্টও আছে আর বেনিফিশিয়াল ইফেক্টও আছে। তখন অনেক সময় জিজ্ঞেস করা হয় যে হার্মফুল ইফেক্ট বা ভিশাস সাইকেল বলতে কি বুঝছো, একটা এক্সাম্পল দিয়ে বুঝছো। তখন ওই যে আমাদের 2 লিটার ব্লাড লস হলে যেভাবে আমাদের ভিশাস সাইকেলটা হয় সেটা অ্যান্সার করতে হবে। আর পজিটিভ বেনিফিশিয়াল ইফেক্ট অফ পজিটিভ ফিডব্যাক মেকানিজম বললে তাহলে আমরা কোনগুলো অ্যান্সার করব, সেগুলো হচ্ছে ব্লাড কোয়াগুলেশন, চাইল্ড বার্থ, তারপর জেনারেশন অফ নার্ভ ইম্পালস। অ্যান্সার করলে যে কোনো একটা মেকানিজম অনেক সময় জিজ্ঞেস করা হয় যে কিভাবে পজিটিভ ফিডব্যাক মেকানিজম মেনটেন করা হচ্ছে। তাহলে এই সময় শেষ হলে আমরা আবার রিজয়েন করব ম্যাডাম। তাহলে হোমিওস্ট্যাসিস থেকে মোটামুটি এই কোশ্চেন গুলো জিজ্ঞেস করা হয়। আচ্ছা, সেল আর সেল মেমব্রেন থেকে যদি একটু বলতেন, সেল মেমব্রেন এন্ড মেমব্রেন সেল, হ্যাঁ সেলের ওইখান থেকে ডিফাইন সেল। তাহলে সেল ইজ দ্য স্ট্রাকচারাল এন্ড ফাংশনাল ইউনিট অফ দা বডি বলার পরে আমরা অনেক সময় জিজ্ঞেস করি যে একটা সেলের কি কি পার্টস আছে। এখানে এসে অনেকে অনেক রকম ঝামেলা করে ফেলো। পার্টস করলে সুন্দর করে 3টা বলতে হবে, একটা সেল মেমব্রেন, একটা প্রোটোপ্লাজম, সেইটাকে আবার ভাগ করে নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম। তারপরে সাইটোপ্লাজমে কি কি অর্গানেলস থাকে জিজ্ঞেস করা হয়, তাহলে সুন্দর করে মেমব্রেনাস অর্গানেলস এন্ড নন মেমব্রেনাস অর্গানেলস। মেমব্রেনাস অর্গানেলস কি আছে সেটা বললে সেখান থেকে যে কোনো একটা অর্গানেলস এর স্ট্রাকচার এবং ফাংশন জিজ্ঞেস করা হয়। মেইনলি স্ট্রাকচার হলো মাইটোকন্ড্রিয়াল স্ট্রাকচারটা খুবই ভালোভাবে পড়বে, সেটা জিজ্ঞেস করা হয় যে এটার আউটার মেমব্রেন আছে, ইনার মেমব্রেন আছে, ইনার মেমব্রেনটা ক্রিস্টি ফর্ম করে, এবং জিজ্ঞেস করা হয় যে অক্সিডেটিভ যে মেটাবলিজমের জন্য যে অক্সিডেটিভ এনজাইম গুলো সেগুলো কোথায় অ্যাটাচ থাকে, সেটা হচ্ছে ইনার মেমব্রেনে অ্যাটাচ থাকছে, ডিজলভ হয়ে থাকে ম্যাট্রিক্সে, এটা জিজ্ঞেস করা হয়। আর প্রত্যেকটা অর্গানেলস এর ফাংশন পড়তে হবে। এছাড়া সেল মেমব্রেনের হিসেবেও ওই কোশ্চেন থাকে। সেল মেমব্রেনে একটা ঝামেলা করো তোমরা, যদি কম্পোজিশন অফ সেল মেমব্রেন বলা হয় তাহলে স্ট্রাকচারে চলে যাও, আর স্ট্রাকচার বললে কম্পোজিশনে চলে যাও। কম্পোজিশন বললে তোমাদেরকে প্রোটিন, লিপিড এবং কার্বোহাইড্রেট, প্রোটিন কত পার্সেন্ট, 55%, লিপিড হলো 42%, কার্বোহাইড্রেট 3%। এখন লিপিড কি কি ফর্মে থাকে, ফসফোলিপিড ফর্মে থাকে, কোলেস্টেরল ফর্মে থাকে, আর আদার যে ফর্ম থাকে সেগুলো পড়বে। এখন স্ট্রাকচার যদি বলা হয়, স্ট্রাকচার বলে তোমাকে লিপিড বাই লেয়ার and which is interposed by protein, তাহলে লিপিড কি কি ফর্মে থাকে এখানে, ফসফোলিপিড আর কোলেস্টেরল। ফসফোলিপিডের আবার 2টা ভাগ থাকে, পার্ট থাকে, একটা কি হচ্ছে হাইড্রোফিলিক পার্ট আর একটা হাইড্রোফোবিক পার্ট, বা হেড এন্ডটা হচ্ছে হাইড্রোফিলিক আর টেইল এন্ডটা হচ্ছে হাইড্রোফোবিক, এটার মাঝখানে ইন্টারফার্স্ট হিসেবে থাকে। এছাড়া জিজ্ঞেস করা হয় যে প্রোটিন কি কি, কয় ধরনের প্রোটিন আছে সেল মেমব্রেনে, ইন্টিগ্রাল প্রোটিন এন্ড পেরিফেরাল প্রোটিন, এই 2টার ফাংশন জানতে চাওয়া হয়, ইন্টিগ্রাল প্রোটিন আর পেরিফেরাল প্রোটিনের। আর কার্বোহাইড্রেট খুবই কম থাকে, সেটা কি কি ফর্মে থাকে, গ্লাইকোপ্রোটিন এবং গ্লাইকোলিপিড হিসেবে থাকে। হ্যাঁ, আর গ্লাইকোক্যালিক্সটা কি সেটা জিজ্ঞেস করা হয়। গ্লাইকোক্যালিক্সটা হচ্ছে সেলের আউটার লেয়ারে একটা লুজ কার্বোহাইড্রেট একটা লেয়ার থাকে, সেটাকে গ্লাইকোক্যালিক্স, এটার ইম্পর্টেন্স কি বা এটার ফাংশন কি এটা জিজ্ঞেস করা হয়। আর হচ্ছে সেল মেমব্রেনের ফাংশন জিজ্ঞেস করা হয়। সেল মেমব্রেনের ফাংশনের সময় তোমরা ওই যে মেইনটেইন সাইজ এন্ড শেপ অফ দ্য সেল, সিলেক্টিভ পারমিয়াবিলিটি মেইনটেইন করে। সিলেক্টিভ পারমিয়াবিলিটি বলতে কি বুঝো এটা জিজ্ঞেস জানতে চাওয়া হয়। সিলেক্টিভ পারমিয়াবিলিটি বলতে কি বুঝি আমরা, যে কিছু কিছু জিনিসকে সে ট্রান্সপোর্ট করতে দিবে, কিছু কিছু জিনিসকে ইনহিবিট করবে। তাহলে ট্রান্সপোর্ট হবে কোন কোন জিনিসগুলো, যেগুলো হচ্ছে লিপিড সলিবল, যেহেতু লিপিড বাই লেয়ার থাকে এখানে, লিপিড সলিবল সাবস্টেন্স গুলা ডিফিউশনের মাধ্যমে সরাসরি চলে আসতে পারে। আর যে ওয়াটার সলিবল সাবস্টেন্স গুলা সে সরাসরি ডিফিউশন হতে পারে না। তাহলে কিভাবে হয়, ওই যে ইন্টিগ্রাল প্রোটিন ছিল সেগুলো কি করে, ক্যারিয়ার তৈরি করে, রিসেপ্টর তৈরি করে, পাম্প চ্যানেল তৈরি করে, এগুলোর মাধ্যমে এই ওয়াটার সলিবল সাবস্টেন্স গুলা ট্রান্সপোর্ট হয়। তাহলে লিপিড সলিবল সাবস্টেন্স কি কি আছে জিজ্ঞেস করি আমরা, সেটা হলো অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, অ্যালকোহল, এগুলো হচ্ছে লিপিড সলিবল সাবস্টেন্স, এবং আদার সাবস্টেন্স আছে যেগুলো, সেগুলো হচ্ছে সরাসরি ডিফিউশনের মাধ্যমে চলে আসতে পারে। তাহলে মেমব্রেন পটেনশিয়ালে ম্যাডাম, মেমব্রেন পটেনশিয়ালে কি রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল বা আদার্স যে আমাদের অ্যাকশন পটেনশিয়াল বা এই আইটেমটাতে যে যে জিনিসগুলো আছে এগুলো কি সরাসরি কার্ডে লেখা আছে একদম সরাসরি? এখানে রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল থাকে, অ্যাকশন পটেনশিয়াল এইভাবে থাকে। রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল থাকলে আমরা জিজ্ঞেস করি ডিফাইন্ড রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল, তারপরে জিজ্ঞেস করা হয় যে বিভিন্ন সেলের রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল কত।
বা রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল জেনারেশন এবং মেনটেন হয় কিভাবে, সেটা হচ্ছে ওই যে আমরা যেটা কন্ট্রিবিউশন অফ পটাশিয়াম পটাশিয়াম চ্যানেল, কন্ট্রিবিউশন অফ সোডিয়াম ডিফিউশন, আর হচ্ছে সোডিয়াম পটাশিয়াম পাম্প যেটা, সেটা একটু পড়তে হবে, কোনটা কতটুকু কন্ট্রিবিউট করে সেটা জানতে হবে। আর হলো ফেজ ডেফিনেশন তো রেস্টিং মেমব্রেন পোটেনশিয়ালের গেল। আচ্ছা, এখানে হচ্ছে যেহেতু কার্ডিওভাস্কুলার সিস্টেমও এখানে আছে, এখান থেকে অনেক সময় কার্ডিওভাস্কুলার সিস্টেমের কোশ্চেনে চলে যায়, যেমন রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল অফ নার্ভ ফাইবারের 90 আর কার্ডিয়াক মাসেলের হলো 85 থেকে 90 বা 80 থেকে 85, তাহলে এসএ নোডের রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল কত, সেটা 55 থেকে 60। এখানে চলে যায় তখন ওই যে এসএ নোডের রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল কম কেন। না এখন তো সব পড়া হয়ে গেছে, এখন তো ওভারল্যাপ হবে। তারপরে হচ্ছে অ্যাকশন পোটেনশিয়ালের ডেফিনেশন জানতে চাওয়া হয়, সেখানে ফেজ কয়টা, কোন ফেজে কোন আয়ন কাজ করছে, মোটামুটি এই কয়টা কোশ্চেনে জিজ্ঞেস করা হয়। আর নিউরোট্রান্সমিটার নিউরোমাসকুলার জাংশন মাঝখানে বাদ পড়ে গেছে, মেমব্রেন ট্রান্সপোর্ট বাদ পড়ে গেছে। এটা খুবই সহজ মনে হয় কিন্তু খুবই কঠিন, কঠিন মানে সব উল্টাপাল্টা করে। এখানে মেমব্রেন ট্রান্সপোর্টে তোমাদেরকে প্রথমে জিজ্ঞেস করা হয় ক্লাসিফাই মেমব্রেন ট্রান্সপোর্ট, ওটার যে পুরো ইয়েটা ক্লাসিফিকেশন, ইয়েস এটা জানতেই হবে। তো এটা জানতে হবে অ্যাক্টিভ প্যাসিভ। আমরা ম্যাক্রোমলিকুলারটা জানতে চাই না, মাইক্রোমলিকুলারটাই জানতে চাই। অ্যাক্টিভ প্যাসিভের মধ্যে আবার অ্যাক্টিভের হচ্ছে প্রাইমারি, সেকেন্ডারি আবার কো ট্রান্সপোর্ট এবং কাউন্টার ট্রান্সপোর্ট। তো এখানে এসে একটা পিক আপ করতে পারে ম্যাডামরা, কাউন্টার ট্রান্সপোর্টের উদাহরণ দাও হঠাৎ একটা। এক্সাম্পল তো সবগুলাই পড়তে হবে, এক্সাম্পল মোটামুটি অ্যাক্টিভ ট্রান্সপোর্টের এখানে ওদের গাইড বইতে সব লেখা আছে, তো এটা মোটামুটি পারে। ওই কিন্তু ওরা একটা ভুল করে, আমি ভাইভাতে দেখছি আপা, ওরা হঠাৎ করে একটা ধরলে না ভুলটা বলতে থাকে, মানে হঠাৎ একটা পিক করলে ম্যাডামরা ওরা ভুল মানে শুরু থেকে বলতে পারে হঠাৎ। কারো কারো হচ্ছে সবগুলারই ডেফিনেশন জানতে হবে, অ্যাক্টিভ ট্রান্সপোর্টের ডেফিনেশন, তারপরে হচ্ছে প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্টের ডেফিনেশন, সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্টের ডেফিনেশন, আর ওইদিকে হচ্ছে প্যাসিভ ট্রান্সপোর্টের মধ্যে ডিফিউশন আর হচ্ছে অসমোসিস। ডিফিউশনের যখন আমরা ডেফিনেশন জানতে চাই তখন কি, মুভমেন্ট অফ দ্য সাবস্টেন্স ফ্রম হায়ার কনসেন্ট্রেশন টু লোয়ার কনসেন্ট্রেশন বাই কাইনেটিক এনার্জি। এই যে হায়ার কনসেন্ট্রেশন থেকে লোয়ার কনসেন্ট্রেশনে যাচ্ছে সাবস্টেন্স বলছে, আমরা যখন জিজ্ঞেস করি যে কি কি সাবস্টেন্সের ডিফিউশন হয়, সলিউটের, এইটুকু বলে বসে থাকে। শুধু সলিউটের হয়, গ্যাসের হয় না, অক্সিজেন কার্বন ডাই অক্সাইড ট্রান্সপোর্ট হচ্ছে না আমাদের রেসপিরেটরি মেমব্রেন দিয়ে, তাহলে যে সাবস্টেন্স বললে এখানে সলিউট এবং গ্যাস দুইটাই বলতে হবে। আর অসমোসিসে গিয়ে ঝামেলা করে কি, অসমোসিস যে সলভেন্ট, ওয়াটারের অসমোসিস যদি আমরা এটার যদি এক্সাম্পল জিজ্ঞেস করি, আকাশ পাতাল চিন্তা করতে থাকে। ওয়াটারের যে শুধুমাত্র যে সলভেন্ট ওয়াটার বা অন্য কিছু আছে যেগুলো লিকুইড, সেগুলার যে অসমোসিস হয় সেটা আর মাথায় থাকে না। আর হচ্ছে ডেফিনেশনে গিয়ে ঝামেলা করে হলো হায়ার কনসেন্ট্রেশন থেকে কোনটার যে হায়ার কনসেন্ট্রেশন কোনটার লোয়ার কনসেন্ট্রেশন, এই জিনিসটা ঝামেলা হয়ে যায়। এখানে হচ্ছে তুমি যদি সলিউশনটা প্রেফার করো তাহলে হচ্ছে সলিউশনের লোয়ার কনসেন্ট্রেশন থেকে হায়ার কনসেন্ট্রেশনে যাবে। লোয়ার কনসেন্ট্রেশন মানে সেখানে তোমার পানির পরিমাণটা বেশি থাকবে, সেই জন্য তোমার লোয়ার কনসেন্ট্রেশন থেকে হায়ার কনসেন্ট্রেশনে তোমার সলিউটের পরিমাণটা বেশি থাকে। দুইটাকে সমান করার জন্য এখান থেকে অসমোসিস হয়ে ওয়াটার চলে যাবে একটা সেমি পারমেবল হায়ার কনসেন্ট্রেশনে। আর যদি তুমি পানিকে চিন্তা করো যে পানি কোন দিক থেকে যাবে, তাহলে ফ্রম ইটস হায়ার কনসেন্ট্রেশন টু লোয়ার কনসেন্ট্রেশন, মানে পানি যেখানে হায়ার কনসেন্ট্রেশন থাকবে, যেখানে পানির পরিমাণটা যে সাইডে বেশি থাকবে, সেখান থেকে যেখানে কম পরিমাণ থাকবে সেইখানে যাবে। এখানে দুই ভাবে, এটা তুমি যেটা তুমি মাথায় রাখতে পারবে সেটা চিন্তা করে বলবে। বুঝতে হবে। আচ্ছা তাহলে ম্যাডাম এটা গেল, তার নিউরোমাসকুলার জাংশনে কি ভাইবা মানে কার্ডে আছে ডিরেক্ট? এখানে প্রতিটা আইটেম ইম্পর্টেন্ট। মাসকুলার জাংশন থাকে, নিউরোমাসকুলার জাংশন নিয়ে ধরা হয় কি, মানে সচরাচর বেশি ধরা হয়? আচ্ছা, সচরাচর ধরা হয় না, এখন যদি ওর পড়ে যায় তাহলে তো কিছু করতেই হয়। ওইখানে হচ্ছে মাসল ফিজিওলজিতে তোমার জিজ্ঞেস করা হয় যে এক্সাইটেবল টিস্যু কি কি আছে আমাদের বডিতে। এক্সাইটেবল টিস্যু আছে দুই ধরনের, নার্ভাস টিস্যু এন্ড হচ্ছে মাসকুলার টিস্যু। তাহলে এখানে মাসকুলার টিস্যুতে কন্ট্রাকটাইল এলিমেন্ট কি কি আছে, অ্যাক্টিন এন্ড মায়োসিন, এগুলোর কম্পোজিশন জিজ্ঞেস করা যায়, অ্যাক্টিন কি দিয়ে তৈরি হচ্ছে, মায়োসিন কি দিয়ে তৈরি হচ্ছে। অ্যাক্টিনের মধ্যে আমাদের কি ট্রোপোমায়োসিন, ট্রোপোনিন এবং এফ-অ্যাক্টিন যেটা থাকে, তখন ওই ট্রোপোনিন কয় ধরনের আছে, 3 ধরনের, আইটিসি, কোনটা কাকে বাইন্ড করছে, এটার ফাংশন কি, সেগুলো জিজ্ঞেস করা হয়। আর হচ্ছে রিটেনে তোমরা পড়বে যে জেনারেল মেকানিজম অফ স্কেলেটাল মাসল কন্ট্রাকশন,
ওইটা ওইভাবে জিজ্ঞেস করা হয় যে মাসল কন্ট্রাকশনের এইগুলা বলো, তখন মাঝখান থেকে ছোট ছোট কোশ্চেন জিজ্ঞেস করা হয়, তোমাকে একদম ডিটেলস পুরা বড়টা যে ওইভাবে রিটেনে যেভাবে লেখো সেইভাবে পুরাটা জানতে চাই না আমরা। যখন তোমরা বলা স্টার্ট করো ভিতর থেকে কিছু জিজ্ঞেস করি, সেজন্য তোমাদের মাসল কন্ট্রাকশনের ফেজ গুলা যখন পড়বে তোমরা স্টেজ গুলা, তখন ওই একটু ডিটেলসে পড়বে মানে কনসেপশনটা যাতে ক্লিয়ার থাকে সেইভাবে। আচ্ছা, আর এখানে হচ্ছে ছেলে মেয়েদের একটা প্রশ্ন ছিল ম্যাডাম, সেটা হচ্ছে যে ডেফিনেশন গুলি যেগুলি আসে সেগুলি তারা কি লেকচারের ডেফিনেশন যেগুলি দেওয়া হয়েছে সেটা বলবে, নাকি গাইটন, নাকি জ্ঞানং, নাকি না নিজের মতো করে কিছু বলবে? কিছু একটা সরাসরি মানে কোনটা নিজের পছন্দ করে মতন না? করে না বলাই ভালো। লেকচার হিমোগ্লোবিনের স্ট্রাকচার ধরা হয়তো, সিনথেসিস। হিমোগ্লোবিন আসলে অনেক সময় এটা ডিপেন্ড করে টিচারের উপর, অনেকে সিনথেসিস করে, কিন্তু আর অ্যানিমিয়া আমাদের ডেফিনিশন, অ্যানিমিয়া ডেফিনিশন, জন্ডিসও জিজ্ঞেস করা হয় অনেক সময়, জন্ডিস, সায়ানোসিস। আচ্ছা, ডব্লিউবিসি এখানে প্রপার্টিজ আর প্লাজমা প্রোটিনের প্রপার্টিজ করবে ওরা। প্লাজমা প্রোটিনের প্রপার্টিজ খুব একটা ধরা হয় না, ফাংশনটাই মেনলি ধরা হয়। আর ডাব্লিউবিসি তে হলো নরমাল ভ্যালু, ডিফারেন্সিয়াল কাউন্ট, তারপরে হচ্ছে প্রত্যেকটা এই যে ক্লাসিফিকেশন ওয়াইজ ফাংশন গুলা, আর হচ্ছে কি বলে প্রপার্টিজ গুলা। আর হিমোস্টেসিস আরেকটা পছন্দের জায়গা আপনাদের ম্যাডাম। হ্যাঁ, প্ল্যাটেলেটে চলে গেলে ওখানে হচ্ছে হেমোস্টেসিসের ম্যাডাম, ডেফিনিশন। হোমিওস্টেসিস আর হিমোস্টেসিসে অনেকেই কেউ গন্ডগোল করে। হ্যাঁ, গন্ডগোল হয়েছে, তখন মাথা কাজ করে না তো, একটা বললে আরেকটা স্টার্ট করে। এটাতে হচ্ছে 4টা স্টেজ থাকবে, সেই 4টা স্টেজ কি কি জানতে চাওয়া হয়। তারপরে ব্লাড কোয়াগুলেশন কি, ব্লাড কোয়াগুলেশনের স্টেপস গুলা, তারপরে হচ্ছে প্ল্যাটেলেটের নরমাল ভ্যালু, প্ল্যাটেলেটের ফাংশন, প্ল্যাটেলেটের মরফোলজি জিজ্ঞেস করা হয় অনেক সময়। আর ব্লাড গ্রুপিং এর তারপরে কিন্তু সরাসরি প্রশ্ন আছে কালকে। হ্যাঁ, ব্লাড গ্রুপিং তো ইম্পর্টেন্ট জিনিস। ব্লাড গ্রুপিং হচ্ছে ব্লাড গ্রুপিং সিস্টেম কি কি আছে, এবিও কে কেন ক্লাসিক্যাল ব্লাড গ্রুপ সিস্টেম বলা হয়, তারপরে প্রত্যেকটা গ্রুপের এবিও গ্রুপের 4টা যে কার অ্যান্টিজেন কি অ্যান্টিবডি কি সেটা জানতে হবে, ল্যান্ডস্টেইনারস ল জানতে হবে। তারপরে হচ্ছে কারো ব্লাড গ্রুপ জিজ্ঞেস করি আমরা যে তোমার ব্লাড গ্রুপ কি, তাহলে তুমি কাকে দিতে পারবে, কার কাছ থেকে নিতে পারবে, তোমার পজিটিভ হলে তুমি কি নেগেটিভ থেকে নিতে পারবে কিনা। এই ব্লাড গ্রুপ তো প্র্যাকটিক্যালি জিজ্ঞেস করা হয়, মানে এটা খুবই ফাস্ট একটা জিনিস। আচ্ছা, এগুলি গেল মাস্ট নো টাইপের হয়ে গেল বিষয়টা, মানে এগুলি তো জানতে হবে। আরো কি কিছু স্পেশাল প্রশ্ন আপনাদের মনে আসে যেগুলো আপনারা ধরেন ছেলে মেয়েদের? আরো কিছু যুক্ত করবেন? তো উল্টাপাল্টা করে ফেলে, কাকে দিতে পারবে কাকে নিতে পারবে করতে কিছু ঝামেলা হয়ে যায়। তারপরে হচ্ছে ওই যে মিসম্যাচ ব্লাড ট্রান্সফিউশন হলে কি কি সাইন সিম্পটম ডেভেলপ করে সেগুলা, সেটা ওই যে ডিলে ইমিডিয়েট এইভাবে বলতে হবে। সবাইকে ধরেন না, ইলাইথ্রো যদি ওই যে কারো ব্লাড গ্রুপ নেগেটিভ হলে তাকে যদি পজিটিভ দেওয়া হয় তাহলে কি হবে, বা অ্যান্টিবডি কখন ডেভেলপ করবে, তারপর আরএইচ ফ্যাক্টরটা কি, সেগুলো জানতে চাও। আচ্ছা, ছেলে মেয়েরা তোমাদের কিছু প্রশ্ন থাকলে ম্যাডামকে জিজ্ঞেস করো, কোনো কিছু যে কোনো প্রশ্ন এই রিলেটেড। মবিন আছো, শান্ত আছো, রাজ আছো, মশিউর, অনেকেই আছো, তোমরা যা বলো। ম্যাম আরবিসি সিনথেসিসের ক্ষেত্রে এই পাথওয়েটার বিভিন্ন মানে বইতে বিভিন্ন রকম আছে, সেক্ষেত্রে কি ম্যাম লেকচারে যেই পাথওয়েটা ফলো করছে ওটাই কি অ্যাকর্ডিং টু স্টেইনিং যেটা আমরা সেটা বললেও হবে, বা তোমার ওই স্টেজ যেটা আর্লি যেটা বলবে মিক্স করে ফেলবে না। তোমরা করো কি ওই যে মাঝখানে ভুলে গেলে আর্লি নর্মোব্লাস্ট, লেট নর্মোব্লাস্ট, ইন্টারমিডিয়েট নর্মোব্লাস্ট বলা শুরু করো, ওই যে অ্যাকর্ডিং টু স্টেইনিং যেটা সেটার মধ্যে ওইভাবে বলা যাবে না। যেটাই বলবে, হ্যাঁ যেটাই বলবে সেটাই তুমি ঠিকঠাক মতন বলবে। তারপরে যে ম্যাচুরেশনের জন্য 4টা চেঞ্জ হয় সেই জিনিসটাও জিজ্ঞেস করা হয় অনেক সময়। একটা আরবিসি ম্যাচিউর হতে গেলে যে চেঞ্জটা হয় পেরিফেরিতে, সেটা পেরিফেরাল ব্লাডে। তারপরে জিজ্ঞেস করা হয়, অনেক কিছু থাকে তো সেই জন্য তখন ঝামেলা হয়ে যায়, উল্টাপাল্টা হয়ে যায়। আর কারো কোনো প্রশ্ন আছে মনে, জিজ্ঞেস করো, যে কোনো ধরনের প্রশ্ন। ওদের পরীক্ষা নিয়ে একটা মিটিং হওয়ার কথা প্রিন্সিপাল স্যারের রুমে, কিভাবে নিবে, কারণ প্র্যাকটিক্যাল তো মনে হয় কিছু হয়নি। আর আমাদের তো না হয় প্র্যাকটিক্যালটাও কোনোভাবে করাই দিতে পারবো, কিন্তু ওদের ভিসেরা তো দেখা সম্ভব না,
মানে আচ্ছা, দেখানো ওরা হয়নি আর কি জিজ্ঞেস সেগুলো। করছিল ওদের কি কোনো টার্ম বা কোনো অ্যাসেসমেন্ট জাতীয় পরীক্ষা যেগুলো মানে সরাসরি অথবা ভার্চুয়ালি এখন হোক, কিন্তু এখন পর্যন্ত যারা কিছু শুনি পরীক্ষায় নাই। বসেন তারা আসবেন এরকম এখনই কিনা? কারা আসবেন সেটা জানা যাচ্ছে না তো। আর আচ্ছা, পরীক্ষা কিভাবে হবে সেটা নিয়ে মিটিং হচ্ছে, কারণ ওদের তো একদমই প্র্যাকটিক্যাল হয়নি। আচ্ছা, আচ্ছা। তাহলে এই যে জন্য ওদের টার্ম ক্লিয়ারেন্স জাতীয় বা কিভাবে দিবে যে টেস্ট পরীক্ষা যে জানি, আমরা দিতাম সেটা ওরকম এই কিছু? মিটিং এ ডিসিশন হবে, কারণ ক্লিয়ারেন্স কিভাবে দিবে সেটার একটা ব্যাপার আছে তো। ওদের তো মাত্র একটা কার্ড ছিল মনে হয়। এখন আপনারা ওই যে আইটেম নিচ্ছেন সেটার উপর ডিপেন্ড করে নিবে কিনা বা কোনো পরীক্ষা হবে কিনা সেটা এখনো শুনি নাই, কোনো ডিসিশন হয়েছে কিনা। আইটেম ডিসিশন যে হলে যেমন জানাবে। কিছু তো ভাইবা হয়েছে, আর কিছু পরীক্ষা যখন অনেকগুলি ছিল, আমরা ছিলাম কোভিড-19 তখন কিন্তু অ্যাসাইনমেন্ট হয়েছিল। অ্যাসাইনমেন্ট খারাপ বলছি না, কিন্তু অনেক সময় হয় কি যে গতানুগতিক থাকে, তো ওরা না পড়ে তুলে তুলে লিখে দিতে পারে। ওদের মধ্যে কেউ কেউ আমি মনে করি অন্তত 2% হলে ওইটা করতে পারে, কারণ এখানে তাকে তো আমরা দেখলাম না, বা সেই ছেলেটা বা মেয়েটাও চায় যে শিক্ষকের মুখোমুখি অ্যান্সার দিতে। মানে